এই গণঅভ্যুত্থানের সরকারের আচরণ হবে গণবিপ্লবী আচরণ, লুতুপুতু আচরণ। জনগণ পছন্দ করে না আপনার কাছে। জনগণ গণবিপ্লবের মাধ্যমে এই সরকারটি প্রতিষ্ঠিত করেছে। এই লুতুপুতু পররাষ্ট্রনীতি বউ জামাইয়ের খেলা এটি বাংলার জনগণ মানবে না, মানতে চায় না। আপনাদের কূটনীতিক সম্পর্ক, বন্ধুত্ব, আমাদের B2B, বিজনেস টু বিজনেস সম্পর্ক, তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক মাখামাখির দরকার নেই। জনতার গণঅভ্যুত্থানের একটা সরকার আপনারা, আপনাদের সিদ্ধান্ত বিদ্যুৎ গতিতে সেটা প্রতিফলন হবে, সেটা আমরা দেখতে চাই। এবং অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এখানে আমার আফসারি ভাই লাস্ট যে কথাটি বললেন সেই কথা থেকে শুরু করি। মানবিক মানুষ যদি না হতে পারি তাহলে মানবিক রাষ্ট্র কখনো প্রতিষ্ঠা করা সম্ভব না। অর্থাৎ আমরা যদি মানবিক হই, অটোমেটিক একদিন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আসুন আমরা নিজেরাই পরিবর্তিত হই, রাষ্ট্রকে পরিবর্তন করি। বিষয়টা এইরকমই হওয়া উচিত আসলে। তো আমি আলোচনা করছি আপনাদের, আমি শুনছিলাম আমার আফসারি ভাই অত্যন্ত কাছের মানুষ, ডক্টর জগলুল হায়দার ভাই কথা বলছিলেন, আসলে মূল বিষয়গুলো তুলে এনেছেন। আসলে আলোচনা কিছু নেই, দুটো বিষয় বলবো। একটা হচ্ছে দেখেন, ইলিশ মাছ যে কথাটি বললো আফসারি ভাই, পৃথিবীতে একটা চমৎকার একটা বাংলাদেশের সৌভাগ্য, আল্লাহর অশেষ মেহেরবান। এই ইলিশ মাছ উৎপাদন করতে সরকারের 1টি টাকা খরচ হয় না। মজার বিষয়টা দেখেন, 1টি টাকা খরচ হয় না এই মাছটি উৎপাদন করতে সরকারের। তাহলে আজকে এই মাছটি আমাদের জাতীয় মাছ। আমরা এই মাছটি যদি 1180 টাকা দিয়ে রপ্তানি করা হয়, আমরা হয়তো 1200-1300 টাকার মধ্যে পাওয়ার কথা ছিল সর্বোচ্চ। একজন কৃষক আক্ষেপ করে বলছিলেন, 1 মন ধান বিক্রি করলে একটা ইলিশ মাছ খেতে পারে। এই স্বৈরাচার সরকারটি পতনের পর, 5ই আগস্টে পতনের পর মানুষ হয়তো ভাবছিল, আমাদের এক উপদেষ্টার কথা হয়তো ভাবছিল, এবার বুঝি আমরা ইলিশ মাছ খেতে পারবো, আমাদের জাতীয় মাছটি। দেখেন এই মাছটি প্রায় 1 কোটি মানুষ আছে, প্রায় 1 কোটি প্লাস মানুষ আছে যারা মৌসুমে তাদের প্রিয় মাছটি, তাদের জাতীয় মাছটি খেতে পারে না। এই যে আক্ষেপ, এই যে মানুষের অনুশোচনা, এই যে তৃষ্ণার্ত মানুষ, এই বিষয়টা হয়তো উপদেষ্টার কথায় সেটা আস্থার জায়গা বা উপদেষ্টার কথা একটা হয়তো আশাবাদী হয়েছিল। কিন্তু আমরা পরক্ষণে বুঝতে পারলাম উপদেষ্টার বক্তব্যটি টোটালি একটি আবেগী বক্তব্য। আমি অনুরোধ করব, আপনারা হচ্ছেন গণবিপ্লবের, গণ অভ্যুত্থানের সরকার। এই গণ অভ্যুত্থানের সরকারের আচরণ হবে গণবিপ্লবী আচরণ, লুতুপুতু আচরণ। জনগণ পছন্দ করে না আপনার কাছে। জনগণ গণবিপ্লবের মাধ্যমে এই সরকারটি প্রতিষ্ঠিত করেছে। এই লুতুপুতু পররাষ্ট্রনীতি বউ জামাইয়ের খেলা এটি বাংলার জনগণ মানবে না, মানতে চায় না। আপনাদের কাছে প্রত্যাশা না, আমি আশা করব উপদেষ্টাদের বক্তব্য দেওয়ার আগে নিঃসন্দেহে 2 দিন আগে বক্তব্য দিলেন মাছ রপ্তানি করবেন না, 2 দিন পরে মাছ রপ্তানি করার অনুমতি দিলেন। নিঃসন্দেহে অনুরোধ করব, এই দায়িত্বশীল জায়গায় থেকে বক্তব্য দেওয়ার পূর্বে শতবার চিন্তা করবেন, ভাবনা করে তারপরে বক্তব্য দিবেন। না হলে জনগণ, দেশ, রাষ্ট্র বিভ্রান্ত হয়, আমরা বিভ্রান্ত হই। আমরা আপনাদের কাছে আবেগী বক্তব্য কখনো প্রত্যাশা করিনি। হ্যাঁ, রাষ্ট্রের দেখেন একটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা অস্বীকার করতে পারবো না, কখনো রাষ্ট্রকে পাল্টাতে পারবো না। এই প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্বটা হবে এইরকম। ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না, কখনোই না। অ্যাবসলিউটলি এটা কখনই হবে না, হয়নি, হয় অতীত হয়নি, ভবিষ্যতে হবে না। তাহলে কি হতে পারে? আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে একটা সুসম্পর্ক থাকবে। সম্পর্কটা কিসের? আমাদের ওই যে আমার জগলুল হায়দার ভাই বলল, যেটা হচ্ছে আমাদের কি বলে কূটনীতিক সম্পর্ক, বন্ধুত্ব। আমাদের B2B, বিজনেস টু বিজনেস সম্পর্ক, তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক মাখামাখির দরকার নেই। যেই সম্পর্ক দিয়ে আমার রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, এই রাষ্ট্রের এই সম্পর্ক আমার দরকার নেই। আমি চাই ভারতের সাথে হবে আমার B2B সম্পর্ক, বিজনেস টু বিজনেসের সম্পর্ক। আজকে ভারত যেই বাংলাদেশে আলু উৎপাদন হয়, বছরে আলুর চাহিদা হচ্ছে 29 লক্ষ মেট্রিক টন। বছরে আলুর, সরি, 1 লক্ষ মেট্রিক টন। আমাদের আলুর চাহিদা হচ্ছে প্রায় 1 লক্ষ মেট্রিক টন প্লাস প্রতি বছর আলু উৎপাদন হয়। অথচ যে আলু কখনোই 20-25 টাকার উপরে যায়নি, অথচ আমরা দেখলাম হঠাৎ করে গত 1 বছর স্বৈরাচারী সরকারের আমলে আলুর দামটা বেড়ে গেল। এই আলুর দামটা কিভাবে বেড়ে গেছে? ভারত দামটা বাড়িয়ে দিয়েছে। তো আমরা বলতে চাই, ইলিশ মাছ আমার দেশের এটা উৎপাদন হয়, হ্যাঁ তারা খেতেই পারে, লাগতেই পারে। আমার দেশের চাহিদা পূরণ করে যেইটুকু পারি সেইটুকু আমরা যেরকম আলুর দাম বাড়িয়ে দিই, আমরা বাড়িয়ে দিব।
আমার যদি আপনি চিন্তাই করেন রেমিটেন্সের কথা, আমার রেমিটেন্সের কথা যদি চিন্তাই করেন, তা বাংলাদেশে কি 1180 টাকা দিয়ে আমরা ইলিশ মাছ খাচ্ছি না? তাহলে আগে তো আমার দেশের চাহিদা পূরণ করতে হবে। যাই হোক, এটা আমাদের বলছেন আসলে বিশেষ অনুরোধ হতেই পারে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকবে। আমি মনে করি B2B বন্ধুত্ব, বিজনেস টু বিজনেসের বাইরে আমরা ভারতের সাথে কোনো সম্পর্ক হতে পারে না, হয়নি, হবেও না। আমরা সেদিক না যাই। এই ইলিশ মাছ যে দাম বাড়ছে, যেটা কথা বলছিলাম, এটা উৎপাদন করতে 1 টাকা খরচ হয় না বাংলাদেশে। তাহলে আজকে গত স্বৈরাচারের আমলে এটার দাম যেরকম ছিল এখনো সেই রকম। তাহলে কেন অন্তর্বর্তীকালীন সরকার এটাতে নজর দেননি বা দিতে পারেননি? আমি আবারও বলছি, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের একটা সরকার আপনারা, আপনাদের সিদ্ধান্ত বিদ্যুৎ গতিতে সেটা প্রতিফলন হবে, সেটা আমরা দেখতে চাই এবং নিবেন। দুমাস হয়েছে, আজকে আপনার এই সিদ্ধান্ত আমার কাছে মনে হয় বাস্তবায়ন করতে খুব কঠিন হচ্ছে। কেন জানেন মনির ভাই? আপনি নিশ্চয়ই দেখেছেন এই যে স্বৈরাচার পতন ঘটেছে ভাই। আমি গতকাল এই ভিডিওটা দেখেছি, এর আগে ভিডিওটি কেউ প্রকাশ করেনি আসলে। গতকাল দেখালাম সরকার পতনের পরে, স্বৈরাচার বিদায়ের পরে গণভবনে মানুষের কি মানে বিলাপ, আত্ম তৃপ্তি, মানুষ সেজদা পড়েছে মাটিতে, আর নামাজ আদায় করেছে, মুনাজাত ধরেছে। আমি দেখেছি আমার চোখে আর্মির কাছে মাথা নত করে মাথা লুটিয়ে পড়ছে আর্মির কাছে। 5ই আগস্টের কথা বলছি। এই যে কি আত্মতৃপ্তি, অর্থাৎ এই গণবিরোধী সরকারটি গত 16 বছর নির্যাতন, অত্যাচার, অবিচার যে তার মাত্রা ছাড়িয়ে গেছে, সেটা তার বহিঃপ্রকাশ। এই বিদায় তো করেছি আমরা স্বৈরাচারকে। তাহলে এখন কেন আমার রাষ্ট্রের ইলিশ মাছের দাম কমবে না? নিশ্চয়ই সিন্ডিকেট, এই সিন্ডিকেটকে ভাঙতে হবে, আমাদের বৈষম্য দূর করতে হবে। সেটা আমরা এই সরকারের কাছে প্রত্যাশা রাখছি এবং আমরা আশা করি সেটা করবেন। দেখেন, আজকে আর্থিক সংকটের মধ্যে একটা নিউজ খুব কষ্ট পেলাম, মানে চোখে এসে। গত 3 মাসে এই যে সরকার পতন এবং আর্থিক সংকট চলছে, রাষ্ট্রের ব্যাংকগুলো সব খালি ফাঁকা করে ফেলছে সবকিছু, তার মধ্যেও আপনার 3000 কোটিপতির সংখ্যা বেড়েছে। তারা কারা? আমার আফসার আলী ভাই একটু বলার চেষ্টা করেছেন। আমরা একটা স্বৈরাচারকে বিদায় করেছি। আমরা এই সরকারের কাছে একটা আমূল সংস্কার চাই, যে সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের দলগুলো যেন স্বৈরাচারী আচরণ করতে না পারে, এখনো একতন্ত্র প্রতিষ্ঠা না করতে পারে, ও অ্যাগ্রেসিভ মোডে না আসতে পারে। তার জন্য এমন একটা সংস্কার, এমন একটা প্রাতিষ্ঠানিক সংস্কার আমরা চাই। না হলে আজকে 3000, তাহলে তারা কারা? একটা সরকার বিদায় হয়েছে, আরেকটা বাহিনী বসেছে কি, আজকে আমরা দেখছি অনেক কিছু। আবার ব্যাংকে 3000 কোটিপতির সংখ্যা বেড়ে গেছে। তাহলে তারা কারা? কোথা থেকে টাকাগুলো আসলো? কোথা থেকে ইনকাম করতেছে? তার মানে এগুলো উদ্ঘাটন করা দরকার। একটা সাস্টেনেবল বাংলাদেশ চাই, একটা বাসযোগ্য বাংলাদেশ চাই। সেজন্য অনেকগুলো সংস্কার আমরা করতে হবে। দেখেন, এই যে আপনার গণ আন্দোলনে আজকে দেখেন, গণহত্যাকারী, আমরা চাই না কোনো ইসলামীকে একটা স্বৈরাচারী সরকার একেবারে নিষিদ্ধ করে দিল। আমরা চাই না কোনো দল নিষিদ্ধ হোক, এটা আমাদের প্রত্যাশা না। কিন্তু আমাদের প্রত্যাশা হচ্ছে, যারা অন্যায় করেছে, অবিচার করেছে, গণহত্যা করেছে, জুলুম করেছে, গুম করেছে, শত শত লক্ষ লক্ষ মানুষকে তার ঘরছাড়া করেছে, হত্যা করেছে, সেটার বিচার হোক। আপনি জানেন এই গণহত্যার দায়ে জার্মানির হিটলারের নাৎসি পার্টি আজও কিন্তু নিষিদ্ধ আছে। নাৎসি পার্টি আজও নিষিদ্ধ আছে। তাই আমরা চাই, আমরা কোন দলকে নিষিদ্ধের পক্ষে না, কিন্তু গণহত্যাকারী কোন দল যেন বাংলাদেশে রাজনীতি করতে না পারে, সেটার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি আমি। কারণ আগামী দিনে এটার যদি ছাড় দেওয়া হয়, তাহলে আগামী দিনে কিন্তু আরেকটি দল বা আমরা যদি ক্ষমতায় যাই, আমরাও কিন্তু সেই গণহত্যা করব, আমরা সেই লুটপাট করব, গুম করব, কারণ বিচার তো হবে না। তাহলে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আজকে যে সংস্কার, আইন সংস্কারের যিনি দায়িত্ব নিয়েছেন, তিনি যে 10 বছর, নিশ্চয়ই আপনি দেখেছেন ডক্টর আসিফ নজরুলের সভাপতিত্বে একটি মিটিং হয়েছে, সেখানে দেখেছেন 10 বছর একটা যদি গণহত্যা করে, কেউ গুম হত্যার সাথে জড়িত থাকে, তাকে তার দল বা তাকে 10 বছরের নিষিদ্ধ করার একটা আইন করেছে। আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এমন কিছু আইন করতে হবে যে আইনের মাধ্যমে আমি ইচ্ছে করলেও
স্বৈরাচারী হতে পারবো না। আমি ইচ্ছা করলেও আমি খারাপ আচরণ করতে পারবো না, ইচ্ছা করলেও গণহত্যা করতে পারবো না। আমার আইন যেন আমাকে মনে করিয়ে দেয়। সেই রকম আইনের জন্য আমি ধন্যবাদ জানাই এবং অন্তর্বর্তীকালীন এই সরকারকে এবং যুগ উপযোগী সংস্কার করা, যেটি কখনো দলীয় সরকারের মাধ্যমে হয় না, হবে না, প্রত্যাশা করি না। আমরা এই সরকারের কাছে এটাই প্রত্যাশা করি।